নমস্কার বন্ধুরা, একটা খবর আপনাদের নজরে এসে থাকবে। বেশ কয়েকদিন আগে 4-5 দিন আগে সেবি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের মুম্বাই হেডকোয়ার্টারে আর হায়দ্রাবাদ অফিসেতে রেড করেছে। কেন রেড করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগটাই বা কী, আজকে সমস্ত কিছু ডিটেলে জানবো এই ভিডিওতে। দেখুন, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কিন্তু বর্তমান সময়ে একটা হট মিউচুয়াল ফান্ড বলতে পারেন, কারণ এই মিউচুয়াল ফান্ডের সমস্ত ক্যাটাগরি থেকেই ভালো রিটার্ন এসেছে, যেই কারণেতে অনেক মানুষই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে রেখেছে এবং বর্তমানেতে এদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 93,000 কোটি টাকার মতো। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন, এই ভিডিওটা যারা দেখছেন তাদের অনেকেই হয়তো কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের কোনো না কোনো স্কিমেতে ইনভেস্ট করে রেখেছেন। এবার তাদের মনে একটু দুশ্চিন্তা যে কেন রেডটা হলো, এই রেডটা হলে তাদের কিছু ক্ষতি হবে কি না। তো এই বিষয়তেই বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে জেনে নিই যে রেডটা কেন হলো, তাদের বিরুদ্ধে অভিযোগটা কি। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো ফ্রন্ট রানিং। এবার ফ্রন্ট রানিং ব্যাপারটা কি, দেখুন, ফ্রন্ট রানিং হলো যে মিউচুয়াল ফান্ডের কোনো ইনসাইডার, মানে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার হতে পারে, ব্রোকার কিংবা ডিলার, তারা মিউচুয়াল ফান্ডের হয়ে কোনো স্টক বা শেয়ার কেনার আগে তারা নিজেরা সেই স্টকটা কিনে নেয়। এইটাকে বলা হয় ফ্রন্ট রানিং। তো এইটা শুনে আপনার মনে হতে পারে, তো তাতে প্রবলেমটা কি হলো? মিউচুয়াল ফান্ডের ম্যানেজার বা এরা যদি আগে মিউচুয়াল ফান্ডের কেনার আগে যদি কিনে নেয়, তাতে ক্ষতিটা কি হবে? ক্ষতিটা কি হবে সেটা আপনাকে আমি বোঝাই। মনে করুন, কোনো একটা মিউচুয়াল ফান্ড ঠিক করলো কোনো একটা স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করবে। এইবার ওই মিউচুয়াল ফান্ডের যারা ইনসাইডার বা যারা এই খবরটা জানে, তো তারা কি করবে, মিউচুয়াল ফান্ড সেই স্টকটা কেনার আগে তারা নিজেরাই অনেকটা স্টক কিনে নেবে। এবার যখনই আমি সেই স্টক বা শেয়ারটা কিনলাম, তখন কি হলো যে ওই স্টক বা শেয়ারের প্রাইসটা অনেকটা বেড়ে গেল, কারণ আমরা তো অনেকটা কিনছি, বাল্কে তো কিনছি, তো সেই কারণে শেয়ার প্রাইসটা অনেকটা বেড়ে গেছে। এইবার তাদের কিনে নেবার পর মিউচুয়াল ফান্ড যখন ওটা কিনবে, যেটা কিনা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টারদের জন্য কিনবে, মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও হিসাবে কিনবে, তখন দেখা যাবে ওই স্টকের প্রাইস তো বেশি হয়ে গেছে, তাহলে আমাকে বেশি দাম দিয়ে স্টকটা কিনতে হবে। আর সেই সময়তে যারা অলরেডি আগে কিনে রেখেছিল তারা ওই স্টকটা বিক্রি করে দেবে। তাহলে কি হলো, যে যারা এই ফ্রন্ট রানিংটা করলো তারা সুবিধে পেয়ে গেল, তারা অনেকটা লাভ করে নিতে পারলো, কিছু টাকা কামিয়ে নিতে পারলো। আর মিউচুয়াল ফান্ডের ইনভেস্টরদের কি ক্ষতি হলো, তারা আসলে ওই স্টকটা মিউচুয়াল ফান্ডেতে বেশি দামে কিনলো। যদি আপনি বেশি দামে মিউচুয়াল ফান্ডেতে ওই স্টকটা কেনেন, তাহলে ওই স্টক থেকে ভবিষ্যতে যে রিটার্ন পোটেনশিয়াল ছিল সেটা কমে গেল না, কারণ আমি তো বেশি দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছি। তো এইটাকে বলা হয় ফ্রন্ট রানিং। এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে এই ফ্রন্ট রানিংটা কি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে প্রথম হলো, এর আগে কি হয়নি? না, এরকম ব্যাপারটা না। এই ফ্রন্ট রানিং কেস কিন্তু মিউচুয়াল ফান্ডেতে আগেও হয়েছে, যদিও সেবির রুল অনুসারে এটা ইললিগাল, কিন্তু তবু হয়েছে। এর আগের ঘটনাটাই ঘটেছিল অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডেতে। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ডিলার বীরেশ যোশী এবং তার 20টা অ্যাসোসিয়েটেড এন্টিটিস বা অর্গানাইজেশন বলতে পারেন, তারাও কিন্তু এরকম ফ্রন্ট রানিংয়ের কেসেতে জড়িত ছিল। সেই কারণের জন্য সেবি তদন্ত করে তাদেরকে কিন্তু সিকিউরিটি মার্কেট থেকে একদম ব্ল্যাক লিস্ট করে দিয়েছেন এবং সেবি বলছে যে তারা এই কাজ করে প্রায় 30,55,00,000 টাকার মতো লাভ করেছিল। এইবার যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে এই ফ্রন্ট রানিংয়েতে মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টার, মানে যারা ইউনিট হোল্ডার, মানে আমি আপনি যারা ওই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেছি, তাদেরকে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে? অবশ্যই এটা ব্যাডলি ইম্প্যাক্ট করবে। কিভাবে? প্রথম যেটা, সেটা হচ্ছে কস্ট ইম্প্যাক্ট। যেটা আগে বলছিলাম যে মিউচুয়াল ফান্ড কোম্পানি স্টকটা কিনছে পরে, তার আগে কিনে নিচ্ছে ইনসাইডার। এবার সে কিনে নেওয়ার জন্য স্টক প্রাইস অনেকটা ইনফ্লেটেড হয়ে গেছে, মানে অনেকটা প্রাইস অলরেডি বেড়ে গেছে। এবার আমার হয়ে যখন কেনা হচ্ছে স্টকটা, তখন তার দাম বেশি। তো সেই কারণের জন্য কি হলো, আমার দাম বেশিতে কিনতে হলো। তাহলে আমার কি হবে, যে এইখান থেকে যে পোটেনশিয়াল রিটার্নটা ছিল সেটা কমে যাবে, কারণ অলরেডি আমি বেশি দাম দিয়ে কিনেছি, যতটা রিটার্ন পাওয়ার কথা ছিল ততটা পাবো না। যদি আমি আগে কম দামে কিনতে পারতাম, যদি ওরা আগে না কিনতো, তাহলে তো হয়তো ওই মালটা আমি কম দামে কিনতে পারতাম, তারপরে আমি বেশি রিটার্ন পেতে পারতাম। তো মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের ক্ষেত্রে তাদের যে পোটেনশিয়াল রিটার্ন সেটা কম হয়ে যাবে। দ্বিতীয়, ফল ইন এনএভি, মানে এই যে মিউচুয়াল ফান্ডের ইউনিট, তার একটা ইউনিটের যে দাম সেটাকে বলা হয় এনএভি, এটা নিশ্চয়ই আপনারা জানেন।
তো সেই এনএভিটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ এই ফ্রন্ট রানিংয়ের যখন খবরটা আসবে তখন এই মিউচুয়াল ফান্ডের যারা হোল্ডার বা ইউনিট হোল্ডার বলতে পারেন, অনেকেই কিন্তু এই খবরটা শুনে ভাববেন যে এই ইউনিট বিক্রি করে দিয়ে মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যাই, জানি না কী ঘটছে এখানেতে। তো যখন সবাই বিক্রি করতে চাইবে তখন মিউচুয়াল ফান্ডের ইউনিটকে সেল করতে হবে, আর যখনই বেশি বেশি ইউনিট সেল হবে তখন ওই ইউনিটের দামটা আসলে কমে যাবে, কারণ ওর স্টকগুলোকে বিক্রি করতে হবে, তো তাদের ডিমান্ড কম হবে, ঘুরিয়ে ফিরিয়ে ওই মিউচুয়াল ফান্ডের এনএভিটাই ডাউন হয়ে যাবে। তো এই এনএভিটা ডাউন হয়ে যাবে, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। 3 নম্বর ইম্প্যাক্টটা কি, যে স্টকগুলো সাসপেক্ট করছে যে এই স্টকগুলোর ক্ষেত্রে ফ্রন্ট রানিং হয়েছে, কারণ মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট হয় অনেকগুলো তো স্টকেতে ইনভেস্ট হয়, এবারে যেটাতে সাসপেক্ট করা হচ্ছে যে এই স্টকটা বোধহয় ফ্রন্ট রানিংয়ে কেনা হয়েছিল, তো সেই স্টকগুলোর কিন্তু শেয়ার প্রাইস খুব বেশি ডাউন হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টারদের তো প্রবলেম হলোই, তাদের এনএভি কম হলো, তার সাথে সাথে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেনি কিন্তু ওই স্টকগুলোতে ইনভেস্ট করেছিল, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখে তারা সেটাকে অনুসরণ করে ইন্ডিভিজুয়ালি তারা ওই স্টকগুলো কিনেছিল, কোয়ান্ট কিনেছে তো আমরাও কিনে রাখি, তো তাদের ক্ষেত্রে তো আরও বেশি সমস্যা, কারণ তাদের ওই স্টকগুলোর দাম তো অলরেডি কমে যাবে, তো তাদের লস হবে। এইবার এই যে ফ্রন্ট রানিংয়ের অভিযোগটা আসছে এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, তো তাদেরও তো অনেক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, লার্জ ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, তো সবথেকে বেশি সমস্যায় পড়তে পারে হয়তো স্মল আর মিড ক্যাপ ফান্ডগুলো, কারণ ফ্রন্ট রানিংয়ের যে সাসপেক্ট সেইটা জেনারেলি এই স্মল আর মিড ক্যাপেতেই হয়, ছোটো ছোটো কোম্পানির ক্ষেত্রে এই সাসপেক্টটা বেশি থাকে বা এর পিছনের এই সন্দেহটা বেশি থাকে, তো এইখানে তো একটা সমস্যা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা কতটা হবে সেটা কিন্তু পরেই বোঝা যাবে। কারণ কি, কারণ যদি আমরা একটুখানি এই কোয়ান্টের স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপের যদি পোর্টফোলিওটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে যদিও এরা স্মল ক্যাপ আর মিড ক্যাপ এই দুটো মিউচুয়াল ফান্ড, এর কিন্তু একটা বড় অংশ আপনার লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করা আছে, সুতরাং যদি রিডেমশন প্রেসারও আসে তাহলে কি হবে, দরকার হলে লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারগুলো বিক্রি হবে, তো সেই কারণের জন্য এদের এনএফিটা বেশি ডাউন নাও হতে পারে। আমি আপনাকে বলি, যেমন ধরুন কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এর পোর্টফোলিওতে প্রায় 15% লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্ট আছে, তো এই যে লার্জ ক্যাপ ইনভেস্টমেন্ট এইটা কিন্তু পোর্টফোলিওকে স্টেবিলিটি দেবে। হয়তো স্মল ক্যাপ যে ইনভেস্টমেন্টটা আছে সেইখানেতে একটু নেগেটিভ নিউজ আছে, কিন্তু লার্জ ক্যাপেতেও তো ইনভেস্ট আছে, তো এই ইনভেস্টমেন্টটা পোর্টফোলিওকে স্টেবিলিটি দেবে। যদি কোয়ান্টের মিড ক্যাপ ফান্ডের কথা দেখি তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি যে সেখানে লার্জ ক্যাপেতে ইনভেস্ট আছে 43.5%, মানে ম্যাক্সিমামটা লার্জ ক্যাপে ইনভেস্ট আছে, তো সেখানে তো এটা এই যে নেগেটিভ নিউজটা খুব বেশি এফেক্ট করতে পারবেন না। আরও একটা জিনিস, এই যে দুটো ক্যাটাগরিতেই আমি লার্জ ক্যাপের পার্সেন্টেজটা বললাম, তার মধ্যে শুধু রিলায়েন্সেতেই প্রায় 10% ইনভেস্টমেন্ট আছে, মানে রিলায়েন্সের মতো বড় কোম্পানিতে যাদের শেয়ার প্রাইস এত ভালো তাতেও ইনভেস্ট আছে, সুতরাং ওভারঅল মিউচুয়াল পোর্টফোলিওটা অতটা হয়তো ডাউন নাও হতে পারে। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আপনার টাকাটা কি রিস্কে আছে? মোস্ট কেসেস আপনার টাকা রিস্কে থাকবে না, কারণটা কি, মানে আপনার টাকা তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আছে, এবার এই মিউচুয়াল ফান্ডেতে পোর্টফোলিওতে অনেক স্টক আছে, এবার একটা দুটো স্টকে তো যদি ফ্রন্ট রানিংও হয় বাকি স্টকগুলোতে হয়েছে এমন তো কথা নেই, বড় বড় কোম্পানির স্টকেতে এখানে ইনভেস্ট করা আছে, তো সেইগুলোতে কোনো সমস্যা নেই, একটা দুটো স্টকেতে আছে সেইগুলোর প্রাইস কম হলে হয়তো একটু নেগেটিভলি এফেক্ট করতে পারে আপনার টোটাল এনএভিটা, কিন্তু এরকম বিরাট বড় এফেক্ট করবে এরকম নাও হতে পারে। আর তাছাড়া ধরুন এই যে অভিযোগটা সেটা সত্য হলো, তখন কি হবে, ম্যাক্সিমাম সেবি পেনালাইজ করবে, ফান্ড ম্যানেজারকে করতে পারে বা ফান্ড হাউসকে করতে পারে, কিছু ফিনান্সিয়াল পেনাল্টি করলো ফান্ড হাউসকে, তো সেখানে ডাইরেক্টলি আপনার কিছু লস হবে না। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শুড আই এক্সিট, মানে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে আমার যে সব ইউনিটগুলো আছে বা কোয়ান্টের যে মিউচুয়াল ফান্ড আমি কিনেছি সেটাকে আমি বিক্রি করে দেবো? তাহলে বলি যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের কিন্তু এত তাড়াহুড়ো করার দরকার নেই। প্রথম কথা, এখনও পর্যন্ত নিউজটাই এসেছে, প্রুফ কিছু হয়নি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন কোনো স্টক সত্যি সত্যি সে দেখা গেল যে এই স্টকগুলোতে ফ্রন্ট রানিং হয়েছিল, তো সেই স্টকগুলোর প্রাইস কম হবে। এবার একটা মিউচুয়াল ফান্ডেতে কি শুধু ওই একটা স্টকই আছে? দেখা যাবে একটা স্টকের পার্সেন্টেজ কত, দেখা যাবে তার ইনভেস্টমেন্ট হয়তো 1-2%, তো 1-2% ইনভেস্টমেন্টের জন্য বাকি পোর্টফোলিওটা তো খারাপ নেই। তো যারা ওই স্টকগুলোতে ইনভেস্ট করে রেখেছে, যারা ওই স্টকের ইকুইটি ইনভেস্টার, তাদের জন্য কিন্তু দুশ্চিন্তা হতে পারে।
তারা হয়তো ওই স্টকগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, কিন্তু আপনি তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। ওই মিউচুয়াল ফান্ডেতে 20, 30, 40, 50টা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট আছে। একটা দুটো কোম্পানির শেয়ারেতে যদি প্রবলেমও হয় তাহলে টোটাল পোর্টফোলিওতে বিরাট কিছু সমস্যা হবে না। আপনি দেখুন না, এই যে মিউচুয়াল ফান্ডের কথাই বলছি, এই মিউচুয়াল ফান্ডেতে পোর্টফোলিওতে রিলায়েন্স, জিও, আদানি পাওয়ার, টাটা পাওয়ার, এলআইসি, সেল, এইচডিএফসি ব্যাংক, অরবিন্দ ফার্মা, এরকম বড় বড় কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট আছে। সুতরাং এখানে পোর্টফোলিওতে এখানে অ্যালোকেশন আছে। তো ওই ছোটো অ্যালোকেশনটা যেটা কিনা সাসপেক্টেড আছে, তো সেইখানেতে ইনভেস্ট করলে খুব বেশি চেঞ্জ নাও হতে। আমার তো মনে হয় আপনার ধীরে চলো নীতি নেওয়া উচিত এবং হট করে বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই। কন্টিনিউয়াসলি চালিয়ে যান, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।